এখনো মেলেনি এমপি আনারের মরদেহ। কসাই জিহাদ কিনে পুলিশের অভিযান। ঢাকায় গ্রেফতার ৩ জন ৮ দিনের রিমান্ডে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেটেছে আওয়ামী লীগের সঙ্গে শরিকদের টানাপোড়েন। ১৪ দলকে আরও শক্তিশালী করার আশাবাদ। অবরুদ্ধ গণতন্ত্র, জেল জুলুমের নজরুলি প্রেরণার দাবি রিজভীর। রাজনীতির কারণে কেউ জেলে যাচ্ছে না বললেন কাদের। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র জায়েদার জয়ের বর্ষপূর্তি আজ। স্থবির উন্নয়ন প্রকল্পে ফিরেছে গতি। সংকট কেটেছে জাহাঙ্গীরের। এবং নীরবে বাড়ছে থাইরয়েড রোগ। আক্রান্ত ৪ কোটি মানুষ। যথাসময়ে চিহ্নিত না হয় বাড়ছে জটিলতা। গবেষণার পরামর্শ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবার বিস্তারিত। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। অভিযানের সঙ্গে রাখা হয়েছে আটক হওয়া কসাই জিহাদকে। ধারণা করা হচ্ছে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে আনারকে হত্যার পর তার শরীর থেকে হাড় মাংস আলাদা করেন জিহাদ। পরে তা ট্রলিতে ভরে কলকাতা ও এর আশেপাশে ফেলে দেওয়া হয়। বিস্তারিত শিউলি রায় রিপোর্টে। কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহের খোঁজে এবার আটঘাট বেঁধে মাঠে নামে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ড্রোন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এবারের অভিযানে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পোলারহাট থানায় কৃষ্ণমাটি খালে আবারও অভিযান শুরু হয়। সঙ্গে রয়েছে আনার হত্যার জড়িত সন্দেহে আটক জিহাদ হালদার ওরফে কসাই জিহাদ। ভারতের পুলিশ বলেছে ২৪ বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার দিকলিয়া থানার বারাকপুর গ্রামে। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি। পশ্চিমবঙ্গের সিআইডি জানায় আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন তিনি সহ ৪ জন মিলে কলকাতার নিউ টাউনে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটেই পুরো শরীর থেকে সব মাংস আলাদা করেন কসাই জিহাদ। মাংসের কিমা করে ভরা হয় পলিথিনে। হাড়গুলোকে ছোট টুকরা করে প্যাকেট করা হয়। পরে সেই প্যাকেটগুলো ওই ফ্ল্যাট থেকে ট্রলিতে ভরে কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। এর আগে স্থানীয় সময় বেলা ১১টার দিকে উত্তর ২৪ পরগনার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। দেওয়া হয় ১২ দিনের রিমান্ড। তবে তার পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের, ওনার যে হত্যাকাণ্ডে যেহেতু একটা আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে, সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না। যে ঘটনা ঘটেছে ৩২০ যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। এমপি আনারকে হত্যার তদন্তে ঢাকায় রয়েছে ভারতের গোয়েন্দা দলও। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার হওয়া ৩ জনকে ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। রিমান্ড শুনানি শেষে আদালত তাদের রিমান্ডে পাঠান। দেশের আদালতে তাদের বিচার করার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ভারতের মাটিতে খুন হওয়া বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম অপহরণ মামলায় হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আমানুল্লাহ ফয়সাল ভূঁইয়া ও এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সিলিস্তি রহমানকে আদালতে তোলা হয়। গ্রেফতার হওয়া আসামিদের দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের শুনানি শুরু হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল সাংবাদিকদের জানান, আনারের মেয়ের অপহরণ মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে। আনারকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আনোয়ার আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে
3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন, 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। যেহেতু ঘটনার সূত্রপাত এখান থেকেই, বিচার এখানেই হবে। আসামিরা কিছু না বললেও আদালতে সিলিস্তির রহমান চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। সেলিস্তির রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, আমি তো কিছুই জানি না। এদিকে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। রিমান্ড শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান এই আইনজীবী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পর সামনে এসেছে দুই দেশের নিরাপত্তা ইস্যুটি। প্রতি বছর অনেক বাংলাদেশি ভ্রমণ করতে ভারতে যায়। তারা সে দেশে কতটুকু নিরাপদ, সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে। বিশ্লেষকদের মতে নিরাপত্তা নিয়ে দু দেশেরই আরও গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুরাষ্ট্র ভারত। দুই দেশের সরকারেরই দাবি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। কিন্তু কলকাতায় নৃশংসভাবে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ায় তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ধরনের একটা ঘটনা যে ঘটলো সেটা কিভাবে সম্ভব হলো, কারণ এটাই হলো প্রথম। সেখানে কি ইন্টেলিজেন্সের ফেল ছিল কিনা, বা এমন একটা কাঠামোর মধ্যে হয়তো ব্যক্তি বিশেষ জড়িত হয়ে গেছে, সেটা কি কখনো নজরদারিতে আসে কিনা, এটা জানতো কিনা, যারা করেছে তাদের বার করা, এইগুলো আমার মনে হয় প্রথম প্রাথমিকই। প্রতি বছর চিকিৎসা নিতে এবং পর্যটক হিসাবে ভারত যায় 16 থেকে 17 লাখ বাংলাদেশি। এই ঘটনার পর তাদের সামনে বড় হয়ে উঠেছে নিরাপত্তার দিকটি। বিশ্লেষকদের পরামর্শ, এ নিয়ে দু দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। দুই দেশের যা নিরাপত্তা সংস্থা রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তাদের মধ্যে আরও গভীর নিবিড় একটা সহযোগিতা এবং যোগাযোগ থাকা দরকার। কলকাতা সহ ভারতের অন্যান্য রাজ্যে যেসব বাংলাদেশে অবস্থান করছেন, এমপি আনার হত্যার ঘটনায় তাদের মধ্যে ভীতি ছড়াতে পারে। তাই বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দেশটিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সীমান্ত হত্যা কিংবা আমাদের দেশের অনেক নাগরিক বিভিন্ন প্রয়োজনে কলকাতা বা ইন্ডিয়ার অন্যান্য স্টেট বা জায়গাতে অবস্থান করছে, তাদের নিরাপত্তার প্রশ্নেও সেখানকার যে স্থানীয় পর্যায় থেকে কোনো নতুন করে কোনো ভাবনার প্রয়োজন আছে কিনা। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সীমান্ত হত্যা বন্ধ সহ অন্যান্য ইস্যুতে ভারত আরও আন্তরিক হবে, এমন প্রত্যাশাও জানান বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শরিকদের মধ্যে যে গুমট ভাব, স্থবিরতা ছিল 14 দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে, তা অনেকটা কেটে গেছে বলে মত নেতাদের। তারা জানান দেশের বিদ্যমান সমস্যা, সুশাসনের অভাব, অর্থনীতির গোষ্ঠীতন্ত্রে জিম্মি হওয়া আর সমাজে সাম্প্রদায়িকতার বিস্তার সহ নানা বিষয় জোটনেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরা হয়েছে। এসব মোকাবেলায় রাজনৈতিক আর সাংগঠনিকভাবে 14 দলকে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। নতুন সরকার গঠনের দীর্ঘ 4.5 মাস পর বৃহস্পতিবার রাতে গণভবনে টানা 3.5 ঘন্টার বৈঠক হয় 14 দলের নেতাদের। জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে বিদ্যমান রাজনীতি আর অর্থনীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন শরিক নেতারা। তারা বলেন, উন্নয়ন যেমন হয়েছে তেমনি লুটেরা গোষ্ঠী অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে উঠছে, ফলে বাড়ছে বৈষম্য, বিস্তার হচ্ছে সাম্প্রদায়িকতা। প্রধানমন্ত্রী শরিক নেতাদের সবার কথা শুনেছেন, নোটও নিয়েছেন। এই বৈঠকের ফলে 14 দলের অভ্যন্তরে যে গোমট ভাব ছিল তা অনেকটাই কেটে গেছে বলে মত শরিক নেতাদের। উন্নয়ন হয়েছে, সবই ঠিক হয়েছে, কিন্তু বৈষম্য যে জায়গায় পৌঁছে গেছে তাতে বাংলাদেশের স্থিতিশীলতা থাকবে না। সাম্প্রদায়িকতার যে বিস্তার ঘটেছে তাতে সমাজই এখন নরমের অবস্থায় চলে গেছে। সমস্ত অর্থ সম্পদ কেন্দ্রীভূত হয়ে গেছে মুষ্টিমেয় লোকের হাতে। তিনি বলেছেন যে আপনাদের সংগঠন শক্তি বাড়ায়, আমি চাচ্ছি যে, তা আমরা বলেছি ঠিক আছে, আমরা যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি আমরা সেই ইস্যুগুলো নিয়ে তাহলে পরে আমাদের কথাগুলো আমরা বলবো, সেই অনুসারে আমরা কাজ করব। যে সংকটগুলো এই মুহূর্তে জনজীবনকে এবং দেশকে বিপদের ভিতরে ফেলে দিচ্ছে আর কি, সেই সংকটগুলো মোকাবেলা করার
পন্থা নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও সেই বিষয়গুলো উত্থাপিত হয়েছে এবং খোলামেলা সেই ব্যাপারে মত বিনিময় হয়েছে। দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শিক জোট হিসেবে 14 দল এখনো প্রাসঙ্গিক বলছেন জোটের প্রধান দল আওয়ামী লীগ নেতারা। জানান জোট নেতাদের বক্তব্যের আলোকে নানা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা যেটা চায় সেটা তো আওয়ামী লীগের একই চাওয়া, অভিন্ন চাওয়া। এ বিষয়টি এখানে খোলাসা হয়েছে এবং আমার মনে হয়েছে সবাই যে আস্থার এবং বিশ্বাসের জায়গাটি, সেই জায়গাটি আরও অটুট হয়েছে এবং আমরা কিভাবে আগামী দিনে কাজ করব সে পথ নকশাও তিনি দিয়ে দিয়েছেন। আগামী দিনের রাজনৈতিক পথরেখা চূড়ান্ত করতে আরও কয়েকটি সভার দরকার বলে জানান শরিক নেতারা। আওয়ামী লীগ নেতারা জানান বড় পরিসরে না হলেও এখন থেকে নিয়মিত শরিকদের সঙ্গে বসবেন জোট নেত্রী শেখ হাসিনা। আরও ছোট আকারেও প্রয়োজনে বসবেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। নানা আয়োজনে আজ উদযাপিত হচ্ছে জাতীয় কবি নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম নাহিদ ইজাহার খান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাধিতে ফুলেলে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কবির পরিবার নজরুলের জন্মদিনে সরকারি ছুটির দাবি জানান। আর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবরুদ্ধ গণতন্ত্র আর জেল জুলুমে নজরুলই প্রেরণা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির কারণে বিএনপির কেউ জেলে যাচ্ছে না। আমার একটা আবেদন থাকে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক। কবির যে সব গ্রন্থ সব কিছুর একটা ট্রান্সলেশন হোক, খালি ইংলিশে না। আমরা চাইবো এটা যত আরও ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয়, আর যাতে কবিকে খালি বাংলাদেশ না সারা বিশ্ব যাতে চেনেন। নজরুল সবসময় প্রাসঙ্গিক, আমাদেরকে আজও তিনি উদ্বুদ্ধ করছেন, অনুপ্রাণিত করছেন। আমরা তার পথ দিয়েই আশা করব ইনশাল্লাহ আবারও কথা বলার স্বাধীনতা সবকিছু আমরা নিশ্চিত করতে পারবো। আর এই ক্ষেত্রে এক প্রবল প্রেরণা হিসাবে নজরুল কাজ করবে। অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়, এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম অথবা মৃত্যুবার্ষিকীতে তাকে নিয়ে সর্বত্র আলোচনা হলেও যার জন্য বাংলাদেশে নজরুলের আগমন, সেই রফিজুল্লাহ দারোগার নাম থেকে যাচ্ছে আড়ালেই। এ নিয়ে রফিজুল্লাহর বংশধররা ক্ষোভ প্রকাশ করে তার স্মৃতি ধরে রাখতে সরকারের সহযোগিতা চান। আবেদনের প্রেক্ষিতে বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন প্রশাসন। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। প্রতি বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে দেশের বিভিন্ন স্থানে থাকে নানা আয়োজন। ছোটবেলায় ভারতের আসানসোলে হোটেল কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। সেখান থেকে তাকে 1914 সালে ময়মনসিংহের ত্রিশালের কাজীর সিমলায় নিয়ে আসেন কাজী রফিজুল্লাহ দারোগা। পরে নজরুল ইসলামের ঠাঁই হয় তার বাড়ির বৈঠকখানায়। দুরন্ত নজরুলকে দরিরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করানো হয়। তার পৌনে 3 বছর কাটে কাজীর সিমলা এবং দরিরামপুরে। পরে চলে যান কুমিল্লায়। এই পুকুরে সে গোসল করতো, সাঁতার কাটতো, তাল গাছ ছিল, তাল গাছ এখন হয় নাই, অনেকদিন আগে কথা।
তাল গাছে তাল রোপাইতো। নজরুলের নামে ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় পাঠাগার স্মৃতিকেন্দ্র হলেও কাজী রফিজুল্লাহ দারোগার স্মৃতি রক্ষায় নেই কোনো স্থাপনা। এ নিয়ে ক্ষোভ জানান তার বংশধররা। সরকার এত কিছু করতেছে নজরুলের নামে, যে আনছে দারোগা মূল শিকড় যে, তার নামে তো কিছু করা দরকার। আমি কাজী পরিবারের সন্তান হিসেবে যেটা আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য এটাই বলবো যে নজরুল কেন্দ্রিক এখানে যে রাস্তাটা, এই রাস্তাটা অত্যাধুনিক করার জন্য লাইট পোস্টের মাধ্যমে, আর এখানে যদি তাহলে সম্ভব হয় তাহলে এখানে কাজী রফিজুল্লাহ নামে একটা হল করা। রফিজুল্লাহর স্মৃতি রক্ষায় কেউ আবেদন জানালে সরকারের নজরে আনার কথা জানান বিভাগীয় কমিশনার। সমগ্র ময়মনসিংহের মানুষের দীর্ঘদিনের দাবি কাজী রফিজুল্লাহ দারোগা সাহেবের স্মৃতি রক্ষার্থে কিছু একটা করা উচিত। আমি বললেই কমিশনার বললে হবে না, তারা যদি এরকম কোন আবেদন দেয় তাহলে হয়, অনেক সময় রাস্তার নাম হয়। 1997 সালে কাজীর সিমলায় কাজী রফিজুল্লাহ দারোগা স্মৃতি পরিষদের উদ্যোগে টিনের স্থাপনা নির্মাণ করা হলেও তা এখন তদারকি ও অর্থনৈতিক টানাপোড়েনে ধ্বংসের শেষ প্রান্তে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বে বছর পার করলেন দেশের দ্বিতীয় নারী মেয়র জায়েদা খাতুন। তার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে গাজীপুর মহানগরে শুধু রাজনৈতিক সংকটই কাটেনি, থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো পেয়েছে গতি। বলা চলে আবারও ঘুরে দাঁড়াচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। হঠাৎ করেই রাজনীতিতে এসে গত বছরের ঠিক এই সময়ে গাজীপুর সিটির মেয়র নির্বাচিত হন জায়েদা খাতুন। একটি দুটি নয়, 16,000 ভোটের ব্যবধানে সরকার দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছিলেন তিনি। ছেলে ও নগরীর তখনকার দুরবস্থা কতটা কাটাতে পেরেছেন নির্বাচিত এ নগরমাতা। 2018 সালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। চেয়ারে বসেই শুরু করেন উন্নয়ন কর্মকাণ্ড, কিন্তু নানা ষড়যন্ত্রে 2 বছরের মধ্যে ক্ষমতা হারাতে হয় তাকে। রাজনৈতিক কারণে সংকটে পড়েন জাহাঙ্গীর, থমকে যায় তার উন্নয়ন কর্মকাণ্ড। গাজীপুর সিটি জুড়ে নেমে আসে স্থবিরতা। এর মধ্যেই সামনে আসে সিটি কর্পোরেশন নির্বাচন। নিজে প্রার্থিতা হারালেও মা জায়েদা খাতুনের হয়ে ভোটের মাঠে লড়েন সাবেক মেয়র জাহাঙ্গীর। মাত্র 2 বছরের উন্নয়ন যে 3 বছরের ভোগান্তির কাছে তুচ্ছ তা ভোটেই প্রমাণ করে নগরবাসী। এবং জাহাঙ্গীর আলম স্যার কিন্তু তার একটা ছায়া, ঠিক আছে, তো ছায়া কিন্তু আমরা বাদ দিতে পারি না। আমরা আস্থা রেখেছিলাম জাহাঙ্গীর আলমের প্রতি এবং তারই সূত্র ধরে আমরা আস্থা রেখেছি জাহাঙ্গীর আলমের মায়ের প্রতি। ছেলের চেয়ারে মা বসে কাটিয়েছেন ছেলের রাজনৈতিক সংকট। গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য নিয়েছেন 18,900 কোটি টাকার উন্নয়ন প্রকল্প, যা দৃশ্যমান এখন নগর জুড়ে। যে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারতো না, সেই রাস্তা দিয়ে এখন আমরা বড় ট্রাক নিয়ে ঢুকতে পারি। সে কাজ পাগল, আমাদের গাজীপুরবাসী অবশ্যই মূল্যায়ন করবে। নগরের উন্নয়ন নিয়ে এখনো ভাবনার কমতি নেই দেশের দ্বিতীয় নির্বাচিত এ নারী মেয়রের। 5 বছর ভিতরে যে সমস্ত সিটি কর্পোরেশনের মাধ্যমে যে সমস্ত কাজগুলো আছে আমি ওরা যেন গুছাইয়া কাজটা ঠিক মতন করে দিতে পারি। ব্যক্তির ক্ষতি করতে গিয়ে কুচক্রী মহল নগরবাসীর ক্ষতি করেছিল উল্লেখ করে বর্তমান মেয়রের উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম জানান, সততা আর নিষ্ঠাই তাকে আবারও সফল করেছে। 22, 23, 24-এ এখানে সেই বাজেটগুলো হয়ে গেছে শূন্য, জিরোতে আসলো। এখানে 1 টাকা আর বরাদ্দ আসলো না, কোনো কাজও আমার নগরবাসী পেল না। যদি দোষ করে থাকি আমরা, শহরবাসী তার দোষ করে নাই, কিন্তু দেখা গেছে ভাগ্যের পরিণতি এটা সবারই ভোগ করতে হয়েছে। রাক্ষোভ ভুলে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান তিনি। 25 সাল পর্যন্ত নিজের চ্যালেঞ্জের কথাও জানান সাবেক মেয়র। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনকে এই 2024 এবং 25 সাল একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে নিচ্ছি। এর মধ্যে সরকারের কাছে আমরা বরাদ্দ চাই, কিভাবে এখানে পরিকল্পিতভাবে করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে গাজীপুর সিটি নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কথাও জানান জাহাঙ্গীর আলম। আমাদের সিটি কর্পোরেশনকে স্মার্ট একটা সিটি করার জন্য আমরা এখানে মাস্টার প্ল্যান তৈরি করেছি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। থাকছে ষষ্ঠ ধাপে ভারতের লোকসভার 58 আসনে ভোট গ্রহণ শুরু। নির্ধারণ হবে কেজরিওয়াল, বাসুরি, স্বরাজ সহ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। নীরবে বাড়ছে থাইরয়েড বা গলগণ্ড রোগ। দেশের 4 কোটি মানুষ এই রোগে আক্রান্ত।
গলায় ঘ্যাগ বা গলগণ্ড দেখা না গেলেও অতিরিক্ত মুটিয়ে যাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া, মানসিক বিষণ্ণতা সহ গর্ভধারণের জটিলতা বাড়ছে। অন্যদিকে অতিরিক্ত আয়োডিনের কারণে কিছু জটিলতা দেখা গেলেও সঠিক গবেষণা না থাকায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। জান্নাত নাহার 11 বছর ধরে থাইরয়েডের চিকিৎসা নিচ্ছেন রাজধানী ধানমন্ডির থাইরয়েড সেন্টারে। আমার একটা ছেলে হচ্ছে ডিলে ডেভেলপমেন্ট বেবি। প্রথম সন্তানের 8 মাস বয়সে থাইরয়েডের সমস্যা ধরা পড়ে। পরে জানতে পারেন বংশগতভাবে এই জটিলতা তার পরিবারের। মেন্টালি কিছু প্রবলেম দেখা যায়, আর যেহেতু আমার একটা ছেলে এমন ছিল, আমার মেন্টালি একটু ডিপ্রেশনটা একটু বেশি ছিল। এমনি ডিপ্রেশনে থাকে থাইরয়েডের রোগীরা। আর ফিজিক্যালি প্রবলেম হচ্ছে ঘুম আসে না, হাত পা জ্বালা পড়া, এই ধরনের অনেক রকমের সমস্যা হয়। অন্যদিকে রাজশাহীর ইলারেজা হঠাৎ মুটিয়ে গেলে মানসিক অবসাদ সহ দেখা দেয় নানা জটিলতা। দ্রুত গেইন করছে ওয়েট, তো সব মিলেই আর কি সাফোকেশন হতো, তারপরে মানে আদার্স যে প্রবলেমগুলো থাকে। তারপরে আমি যখন ঢোক গিলি তখন পেইন হতো, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যেত, আর এমনি গলা ফুলে গেছে, অতি দূরত্ব ওজন বাইরে যেতেছিল। চিকিৎসকরা বলছেন নাহার ও ইলারেজা হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জটিলতায় ভুগছেন। অন্যদিকে আশুলিয়া থেকে আসা 22 বছরের সাজিদুল ভুগছেন হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জটিলতায়। খালি চোখেই তার অস্বাভাবিকতা অনেকটা স্পষ্ট। হাত পা একটু একটু কাঁপে, শরীরের মধ্যে অস্থিরতা লাগে, তারপরে বুকের মধ্যে ধড়ফড় করে, মাঝে মাঝে একটা বমি বমি ভাব হয়। শ্বাসনালীর চারপাশে প্রজাপতি আকৃতির বিশেষ অঙ্গকে থাইরয়েড বলা হয়। এখান থেকেই নিঃসৃত হয় হরমোন। থাইরয়েডের 2 ধরনের আক্রান্ত রোগীর চেহারায় বিপরীত উপসর্গ থাকলেও মানসিক অবসাদ, বন্ধ্যাত্ব, ওজনে দ্রুত পরিবর্তন, মাসিকে ধরন পরিবর্তন দেখা যায় সবার ক্ষেত্রেই। দেশে 4 কোটির বেশি মানুষ থাইরয়েডজনিত নানা জটিলতায় ভুগলেও সচেতনতা একদমই কম। বিশেষজ্ঞরা বলছেন 60% বেশি রোগী শনাক্ত না হওয়ায় নীরব ঘাতকে পরিণত হচ্ছে এ রোগটি। আমাদের 6 থেকে 8% মানুষ আছে তাদের থাইরয়েড সমস্যা আছে, যেটাকে বলা হয় সাবক্লিনিক্যাল থাইরয়েড, কিন্তু তারা সেটা না জানার কারণে তারা সুস্থ জীবনযাপন করতে পারছে না। যে মারা যারা সন্তান নিতে চায়, দেখা গেছে বারবার অ্যাবর্শন হয়ে যায়, অথবা কনসিভ করে না, অথবা কনসিভ করলেও বাচ্চা বিকলাঙ্গ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজমের জন্য সাধারণত হয়ে থাকে। থাইরয়েডকে অসংক্রামক রোগের তালিকায় যুক্ত করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর কারণ, প্রতিকার ও প্রভাব নিয়ে বিস্তর গবেষণা দরকার বলে মত বিশেষজ্ঞদের। থাইরয়েড ক্যান্সারও কিন্তু খুব চট করে লক্ষণ দেখা দিবে না, দীর্ঘ সময় লাগে। তাহলে আমাদেরকে কিছু সিস্টেম ডেভেলপ করতে হবে, যে থাইরয়েডের আমরা স্ক্রিনিং করব। স্কুলে গেলে স্কুলের শুরুতে একবার করতে হবে, নির্দিষ্ট সময় পরপর করতে হবে। যে কেউ, সে সরকারি বেসরকারি যে কোনো জায়গায় চাকরিতে ঢুকলেই তাকে শুরুতে একবার দেখতে হবে, তারপর নির্দিষ্ট সময় পরপর দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি গর্ভধারণের আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ওনার থাইরয়েড হরমোন ঠিক আছে কিনা, এবং গর্ভধারণ করলে তখন সাথে সাথে আরেকবার করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে হাইপো বা হাইপারথাইরয়েডিজমগুলো আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। অতিরিক্ত আয়োডিনের কারণেও ইদানিং কিছু রোগী পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য না থাকায় সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকরাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলছে আবহাওয়া অফিস। এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে রোববার সন্ধ্যায় আঘাত হানতে পারে। সমুদ্র উপকূলে সুন্দরবন ও খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে এটি আঘাত হানতে পারে। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃতি থাকতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মোংলা সহ দেশের 4টি নদী বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌযানগুলো গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বেড়েছে বাতাসের চাপ। স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। নিত্যপণ্যের বাজারের খবর জানবো সহকর্মী কেম নাজিমের কাছ থেকে। তিনি যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে। চলে যাচ্ছে নাজিমের কাছে। নাজিম, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার পরিস্থিতি এবং দরদাম কেমন? জি, আপনি যেমনটা বলছেন আসলে চট্টগ্রাম নিত্যপণ্যের বাজার
খাতুনগঞ্জ বাজারে পেঁয়াজ খুচরা বাজারে এসে প্রতি কেজি পেঁয়াজ মার্কেটে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা পর্যন্ত। পাশাপাশি রসুন, আদা এগুলোরও আসলে প্রতি কেজি পেঁয়াজ 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি সামনে যেহেতু পবিত্র কোরবান, সে কোরবান উপলক্ষে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে এলাচ, দারচিনি, রং এসব আসলে কেজি বেজে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা এসে জেনেছি। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে কাঁচামরিচ থেকে শুরু করে অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তির দিকে, কারণ ব্যবসায়ীরা বলছেন সরবরাহ ঘাটতি না থাকলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যবসায়ী এগুলো কৃত্রিম সংকট তৈরি করে এগুলোর দাম বাড়ানোর চেষ্টা করছে। কারণ আমরা বাজারে এসে খোঁজ দিয়ে দেখেছি সামনে কোরবানের কারণে মূলত কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে এইসব পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছে। আর অন্যান্য যেসব পণ্য রয়েছে তরি তরকারি থেকে শুরু করে মাছ, মাংস এগুলোর দাম বেড়েছে। কারণ এখানে আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা করে, 300 টাকার নিচে কোন ধরনের মাছ নেই। পাশাপাশি দেশি ব্রয়লার যে মুরগি রয়েছে সে মুরগি বিক্রি হচ্ছে 330 থেকে 50 টাকা পর্যন্ত, এবং মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা পর্যন্ত। আর চিংড়ি মাছ থেকে বা সামুদ্রিক যেগুলো বড় মাছ রয়েছে সেগুলোর বিষয়ে বলতে গেলে, কারণ এগুলো এখানে 500 টাকা বা 600 টাকার নিচে কোন ধরনের মাছ নেই। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সামনে যেহেতু পবিত্র কোরবান, সে কোরবানের কারণে মশলা জাতীয় পণ্যের দাম হু করে বাড়ছে। সে কারণে আসলে ভোক্তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হচ্ছে। কারণ মাঝে মধ্যে বিভিন্ন সংস্থা এইসব নিয়ন্ত্রণের অভিযান চালালেও অভিযানগুলি পর্যাপ্ত নয় বলছে সংশ্লিষ্টরা। কারণ তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে এখনই কঠোর মনিটরিং প্রয়োজন। কারণ পবিত্র কোরবানকে সামনে রেখে যেভাবে মশলা জাতীয় পণ্য থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম বাড়তির দিকে, সেগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় বা এইসব বাজার মনিটরিং করা না হয় তাহলে এসবের দাম কোরবান আস্তে আস্তে আরো বাড়তে পারে। তাই সংশ্লিষ্টরা বলছেন যে কোরবানিকে কেন্দ্র করে মশলা জাতীয় পণ্য সহ অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম যেন নিয়ন্ত্রণ করা হয় এবং বাজার মনিটরিং জোরদার করা হয়। আর বিষয় হচ্ছে যে কাঁচামরিচের দাম আসলে বাড়তি, কারণ কাঁচামরিচ এনে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা পর্যন্ত। আবার খুচরা বাজারে সেটি আমরা দেখেছি, খুচরা বাজারে কাঁচামরিচ 240 থেকে 260 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় আসলে চট্টগ্রামের নিত্য পণ্যের বাজারের আসলে ঊর্ধ্বগতি, সেগুলোর কারণে সাধারণ মানুষের যে নাবিশ্বাস তৈরি হচ্ছে সেটি বাড়ছে। সেজন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্য যেসব সংস্থা রয়েছে বাজার মনিটরিং কাজ করছে, তারা যেন দ্রুত বাজার মনিটরিং জোর দেয় সেই হিসাবে বারবার বলছেন ভোক্তারা। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। সংবাদ সকালে আরো থাকছে। সিরিজের শেষ টি-20তে আজ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়াতে জয় চায় টাইগাররা। এবার সবজির বাজারের খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, কেমন দেখছেন সবজির বাজার পরিস্থিতি এবং দর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশরাত, আপনি যেমনটি বলছিলেন সেই সুনামগঞ্জে আসলে সবজির বাজার, সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের যে কিচেন মার্কেট, এটি হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের সবচেয়ে বড় সবজি বাজার। এখানে আজকে প্রায় সবগুলো সবজির দাম আসলে বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতারা বলছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি এবং বিক্রেতাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন আসলে তীব্র গরম এবং আরেকটি বিষয় হচ্ছে এই জেলায় যে কৃষকদের কাছে যে সবজি ছিল কৃষকদের জমিতে, সে সবজি প্রায় এখন শেষ হয়ে গেছে এবং অন্য জেলা থেকে আসলে সবজিগুলো আনতে হয়। তো সেই কারণে আসলে পরিবহন খরচটা তাদের বেশি লাগে, যার কারণে আসলে একটু বেশি দামে বিক্রি করতে হয়। এবং আজকে যে সবজির সবজির মধ্যে বেশি দাম বৃদ্ধি পেয়েছে সে সবজির মধ্যে হচ্ছে কাঁচামরিচ। আসলে গত সপ্তাহে 100 টাকা থেকে 110 টাকা বিক্রি হয়েছিল, আর আজকে কিন্তু সেটি 140 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে। টমেটো 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, আলু 50 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং বেগুন ও পেঁপে 80 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহ 60 টাকা কেজি বিক্রি হয়েছিল। লেবু 40 টাকা হালি বিক্রি হচ্ছে। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে যদি আসলে প্রশাসনের পক্ষ থেকে জোর তদারকি করা হয়, প্রত্যেক দিন বাজার মনিটরিং করা হয়, তাহলে হয়তো এই বাজারের যে সবজির যে মূল্য সেটা একটু কমিয়ে আনা যাবে। কারণ তারা বলছেন যে কোনো কারণ ছাড়াই আসলে প্রতিদিন 3 থেকে 5 টাকা করে সবজির দাম বৃদ্ধি পায়।
তো এর সাথেই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সবজি বাজারের সর্বশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে ভারতের লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এর নির্বাচন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ পর্বে ভোট হচ্ছে ৬ রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 8টি এবং দিল্লির 7টি আসন রয়েছে। দিল্লির 7 আসনে লড়ছে বিজেপি। জোটের সমঝোতায় 3টিতে কংগ্রেস আর 4টিতে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি। এই পর্বে ভাগ্য নির্ধারণ হবে আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়াল, অভিনেতা দেব সহ পশ্চিমবঙ্গের এক ঝাঁক তারকা প্রার্থীর। নিউ দিল্লি আসন থেকে হাতে খড়ি হতে চলেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাসুরি স্বরাজের। তার প্রতিদ্বন্দ্বী আম আদমি নেতা সোমনাথ ভারতী। পশ্চিমবঙ্গে মমতা দলের প্রার্থী অভিনেতা দেব, আর বিজেপির হয়ে লড়ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরায়েলের চলমান হামলা বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের সর্বোচ্চ আদালত এ রায় দেয়। ফিলিস্তিন ও দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে স্বাগত জানালেও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। অবরুদ্ধ গাজায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। অন্যদিকে পানি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ থেকে বিচ্ছিন্ন মৃত্যুপুরী এখন গাজা। মানবাধিকার সংগঠনগুলো বলছে গাজার সাধারণ মানুষকে অনাহারে থাকতে বাধ্য করছে ইসরায়েল, যা স্পষ্টই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটির দাবি, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, আর এ কারণেই সেখানে হামলা বন্ধ করতে হবে। দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে শুক্রবার রাফাতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকগণ। Under the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide. ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া ব্যবহার করেছে সেটি সন্তোষজনক নয়। রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে, যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থার ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া 1 মাসের মধ্যে নতুন নির্দেশনা কার্যকর সম্পর্কে অবহিত করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আদালত। আর গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং খুলে দিতেও ইসরায়েলকে দেওয়া হয়েছে নির্দেশ। আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। ঐতিহাসিক এই রায় গাজা উপত্যকায় যুদ্ধবন্ধের জন্য একটি আন্তর্জাতিক ঐক্যমত্যের প্রতিনিধিত্ব করে বলে জানান ফিলিস্তিনি রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবু রুদেইনা। আর জাতিসংঘের সদস্য দেশগুলোকে এই রায়কে সমর্থন করার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এই রায় মেনে নেবে না বলেও জানান নেতানিয়াহু সরকারের অর্থমন্ত্রী। এদিকে এর মধ্যেই গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।